1971 সাল। একটি দেশ স্বাধীনতার জন্য সংগ্রাম, যুদ্ধ, হত্যা, অগ্নিসংযোগ, লুট, ধর্ষণ, অতঃপর মুক্তি, স্বাধীনতা। জন্ম একটি স্বাধীন রাষ্ট্রের, নাম যার বাংলাদেশ। আর মুক্তির এই যুদ্ধকে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে যিনি সর্বতোভাবে নেতৃত্ব দিয়েছেন, তিনি মোহাম্মদ আতাউল গনি ওসমানী। ওনার মতো সৎ, নির্লোভ, পরোপকারী, স্পষ্টভাষী, স্বাধীনচেতা, দেশপ্রেমিক এবং সর্বোপরি গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল নেতা আজকাল মোটেই পাওয়া যায় না। খুব দরদি মানুষ ছিলেন উনি, দেশকে ভয়ানকভাবে ভালোবাসতেন। উনি যেটাকে সত্য বলে জানতেন তার পাশে দাঁড়াতে ভালোবাসতেন। ওনার অনেক গুণ ছিল যেগুলা অন্য সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। মোট কথা উনি একজন আলোকিত লোক ছিলেন। বাংলাদেশি কিন্তু ইংলিশ জেন্টলম্যান, সবসময় ইংরেজিতে কথা বলতেন এবং সেই হিসাবে চিন্তা ভাবনাটাও এক ধরনের ওই ব্রিটিশ যেই জেন্টলম্যানশিপটা থাকেন সেটা তার মধ্যেও ছিল। তিনি একজন সুরুচি সম্পন্ন ভদ্রলোক, তার সাথে কথা বলা যেত, ভিন্ন মত প্রকাশ করা যেত, আর তার চারিত্রিক সততা, অদ্ভুত তার সততা। বাংলাদেশের ইতিহাস যতদিন রচিত হবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারা যতদিন অব্যাহত থাকবে, সেই ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে একটি নাম, সেটা হলো জেনারেল ওসমানী। সময়ের গণ্ডি অতিক্রম করা, কালজয়ী ইতিহাস সৃষ্টি করা সেই বাঙালি, সেই বীর, সেই প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। জেনারেল ওসমানী বাংলাদেশের ইতিহাসে যে নামটি জল জল করে জ্বলছে, তার আভা দেখতে পাই আমরা তাঁর ছেলেবেলা থেকেই। প্রকৃতি যেন ওসমানীকে নিজ হাতে এমন দৃঢ় চেতা, আত্মবিশ্বাসী ও ভালোবাসায় পরিপূর্ণ করে তুলেছে। পাহাড়, চা বাগান, ঝর্ণা আর হাওড়ের বিশালত্বের মাঝেই তাঁর জন্ম 1918 সালের 1 সেপ্টেম্বর। দুটি পাতা একটি কুড়ি খ্যাত সিলেট জেলার সুনামগঞ্জে। তাঁর মাতামহ মোহাম্মদ আকিল চৌধুরী ছিলেন বিশ্বনাথ উপজেলার জমিদার। পিতা খান বাহাদুর মফিজুর রহমান ছিলেন সুনামগঞ্জ মহকুমা কর্মকর্তা। মা জোবেদা খাতুনের অনুশাসন ও তত্ত্বাবধানে বেড়ে ওঠা 3 ভাই বোনের মাঝে সর্বকনিষ্ঠ ওসমানী লেখাপড়ায় ছিলেন অত্যন্ত মেধাবী, যার স্বাক্ষর তিনি রেখেছেন জীবনের সর্বত্র। খুব অল্প বয়সেই আমরা দেখতে পাই ইতিহাসের পথে হেঁটে যাওয়া এই মানুষটির দৃঢ় ও সবল পদচিহ্ন। ওসমানী 1934 সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন এবং ইংরেজিতে উচ্চ নম্বর পাওয়ার জন্য প্রিটোরিয়া বৃত্তি লাভ করেন। 1936
এবং 1938 সালে ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে আইএ ও বিএ পাশ করেন তিনি। সেই সাথে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ইউওটিসির সার্জেন্ট হন। পরপর 2 বছর বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল মনিটরের দায়িত্ব পালন করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসাম বেঙ্গল ছাত্র সংঘের সহ সভাপতি হন। যে আলিগড়ে যখন জিওগ্রাফিতে মাস্টার দিয়ে কোর্স ফাইনাল দিলেন, এরপরেই উনি ওই ব্রিটিশ আর্মিতে জয়েন করেন। 1939 সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন। 1940-এ কমিশন প্রাপ্ত হন। 1941 সালে ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি বার্মা ফ্রন্টে নিযুক্ত হন এবং ওই সময় যুদ্ধকালীন সময় উনি ব্রিটিশ সেনাবাহিনীর সর্বকনিষ্ঠ মেজর হিসাবে পদোন্নতি পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আনুমানিক 23 বছর বয়সে তৎকালীন বর্মা রণাঙ্গনে সফলতার সাথে নেতৃত্ব দেন এক ব্যাটালিয়ন সৈন্যের। সামরিক যুদ্ধের ইতিহাসে এত অল্প বয়সে একটি ব্যাটালিয়ন পরিচালনার নজির পৃথিবীতে বিরল। 1946 সালে স্টাফ কলেজে লং কোর্সের জন্য মনোনীত হওয়ার পাশাপাশি ইন্ডিয়ান সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিসের জন্য তিনি মনোনীত হন। 1947 সালের ফেব্রুয়ারিতে পোস্ট ওয়ার স্টাফ কলেজ পরীক্ষায় ব্রিটিশ ও ভারতীয় বাহিনীর মধ্যে উচ্চ স্থান লাভ করেন। লেফটেন্যান্ট কর্নেল পদের জন্য মনোনীত হন। সময় বয়ে যায়, আর সেই সময়ের পরিক্রমায় ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে সূচিত হয় এক বৈপ্লবিক পরিবর্তন। ব্রিটিশ রাজত্বের অবসান ঘটে আর জন্ম হয় ভারত ও পাকিস্তানের। দেশভাগের পরে ওসমানীর লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি হয়। পরবর্তী আরও প্রায় 20 বছর এই একই পদে বহাল থাকেন। ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর সম্পদ ভাগের দায়িত্ব দেয়া হয় তাঁকে। পাকিস্তানের পক্ষে কাগজপত্র সম্পত্তি এগুলো ভাগাভাগির ব্যাপারে সিমলাতে কাজ করছিলেন। তখন কোনো সময় জওহরলাল নেহরুর সাথে দেখা হয়। তো জওহরলাল নেহরু বললেন যে আপনি পাকিস্তানে কেন যাবেন, ভারতে থেকে যান, আমরা আপনাকে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে নিয়ে নেব। উনি সেই অফার নিতে পারেন নাই, পাকিস্তানে আসলেন। পাকিস্তান সেনাবাহিনীতে উনি ডিডিএমও, ডেপুটি ডাইরেক্টর মিলিটারি অপারেশন, খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, সেই দায়িত্ব উনি পালন করেন। তিনি সিওটো এবং সেন্টোতে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করেন এবং সেই দুটো অর্গানাইজেশনের সেক্রেটারিয়েটে উনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। যে আশা নিয়ে ওসমানী পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, খুব অল্প দিনেই তার সেই আশা ভঙ্গ হল। সর্বক্ষেত্রেই পূর্ব পাকিস্তানের জনগণ বৈষম্যের শিকার হতে থাকল। আমরা শতকরা 56 জন, আর্মিতে শতকরা 5 জন, সিভিল সার্ভিস আমরা শতকরা 15 জন। বাজেটে আমরা দেখতাম বরাদ্দ শিক্ষা খাতে, যার অন্যান্য খাতে ওই 30%, 35%-এর বেশি আমরা পাই না। পাকিস্তানিদের নীতি ছিল যে পাকিস্তান আর্মিতে বাঙালি রাখা হবে না, এবং সেই নীতি কার্যকরী করতে যায় বাঙালিদের যত রকমের অসুবিধা সৃষ্টি করা যায় তারা সেটা করতে। মাত্র শতকরা 2 ভাগ বাঙালি সৈনিক নেওয়া হতো। উনি জোর করে সেটাকে 10 ভাগে উন্নীত করেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মাত্র 2টো ছিল, সেটাকে তিনি 6টাতে উন্নীত করেন এবং তখন বাঙালিদেরকে উর্দুতে প্রশিক্ষণ দেওয়া হতো এবং বাঙালিদেরকে উর্দুতে কথা বলতে হতো। ওনার প্রচেষ্টায় সেটাও রহিত করে বাঙালিদেরকে বাঙালি ভাষায় প্রশিক্ষণ দেওয়ার বন্দোবস্ত করা হয়। ওসমানী মূলত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জন্য শুরু থেকে, সেই 40 সাল থেকে শুরু করে পাকিস্তান হওয়া অবধি উনি এই রেজিমেন্টের জন্য সংগ্রাম করেছেন। শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রেজ হয়েছে। ইস্ট বেঙ্গলে যখন রেজিস্ট হয় তখন এর মনোগ্রাম আপনারা দেখেছেন যে টুপিতে টাইগার। তো এই মনোগ্রাম টাইগার হওয়ার পরে
পাঞ্জাবি জেনারেলরা অন্যান্য অফিসাররা তাকে ঠাট্টা করতো, এই উসমানী তুমি তো শেষ পর্যন্ত টাইগার হয়ে গেল। তো তখন তারা তাকে ঠাট্টা করতো যে টাইগার ওসমানী, টাইগার ওসমানী। প্রথম 2টা ব্যাটালিয়ন হয়েছে, ফার্স্ট বেঙ্গল এন্ড সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এরপরে আরো রেজিং এর জন্য উনি অনেক চেষ্টা করেছেন। আমি তখন রাওয়ালপিন্ডিতেই MS ব্রাঞ্চে স্টাফ ক্যাপ্টেন। উনি আমাকে দিয়ে এই কাগজগুলো এই ব্রাঞ্চের থেকে ওই ব্রাঞ্চ এভাবে পাঠাতেন। তো কিছু কাগজ গিয়ে ইনফেন্ট্রি ডাইরেক্টরেটে গিয়ে আটকে যায়। ডাইরেক্টর ইনফেন্ট্রি ছিল একজন ব্রিগেডিয়ার, ওর নাম ছিল ব্রিগেডিয়ার লেজলে। আমি গিয়ে জেনারেল ওসমানীকে বললাম যে স্যার এটা তো ইনফেন্ট্রি ডাইরেক্টরেটে আটকে আছে। তো বলছে আসো আমার সাথে। আমি গেলাম ওনার সাথে। ইনফেন্ট্রি ডাইরেক্টরেটের দরজার ভিতরে ঢোকার আগে আমাকে বাইরে দাঁড় করে রেখে ভিতরে ঢুকছে। ব্রিগেডিয়ার লেজলেকে বলতেছে, লেজলে ইফ ইউ ওয়ান্ট টু স্টিক টু দ্য চেয়ার টেক আউট দিস পেপারস। তার অবদান কিন্তু চারিদিকে। সেই নজরুল ইসলামের বিখ্যাত গান চল চল চল, গানটা কিন্তু আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টালের রণসঙ্গীত। সেটা তারই ইচ্ছায়, তারই প্রচেষ্টায় পাকিস্তানে প্রচলন করা হয় এবং সেনাবাহিনী কর্তৃক অনুমোদিত। আবার ব্রতচারী নৃত্য, সেটাও কিন্তু উনি শুরু করে দিয়ে যান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। মূলত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে সেন্টারটা বর্তমানে আছে চিটাগাঙে, সেটার একদিকে বলা যায় উনি সেটার প্রতিষ্ঠাতাই ছিলেন। একবার আমার মনে আছে যে রাওয়ালপিন্ডি ক্লাবে তার বিল দেওয়ার মতো টাকা পয়সা ছিল না। উনি ব্যাংকে গিয়েছেন, ব্যাংকের থেকে কিছু লোন করে টাকা এনেছেন। ওইখানে ক্লাবে বসার আগে ওখানে একজন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের একটা জেসিও ওনার কাছে গিয়া বললেন, স্যার আমার তো ছেলে মেয়েদের জন্য খুব অসুবিধায় পড়ে গেছি, কি করব? তো ওনার পকেটে যে টাকাটা আনছিলেন ওই পুরো টাকাটাই তার হাতে দিয়ে দিয়েছেন। হি ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আ জেন্টলম্যান। এবং সেখানে জুতা পালিশ করা থেকে শুরু করে এমনকি তার যে মুস্টাশ যে একেবারে ট্রিম থাকতে হবে, সব মিলে এই ব্যাপারে এবং খাওয়ার ব্যাপারেও খুব সচেতন ছিলেন ওই ইংলিশ সেন্সটা। এবং আমার গবেষণায় অনেকটা কিন্তু সেই নীরজ সি চৌধুরীর কথা মনে পড়ে গিয়েছিল, যে নীরজ সি চৌধুরীও বলা হয় দ্য লাস্ট ইংলিশম্যান বলা হতো, ওই সেন্সে যে লাস্ট ইন্ডিয়ান ইংলিশম্যান। তখনকার দিনে আমরা শুনতাম একজন বাঙালি অফিসার আছে, উনি ছুটিতে এসেছিলেন ঢাকাতে 60 শুরুতে। উনি কর্নেল ওসমানী, সিলেটে বাড়ি, ইংরেজিতে কথা বলেন। আমাদের সাথে উনি দীর্ঘকাল আলাপ করেছিলেন, উৎসাহিত করেছিলেন যেন বাঙালি ছেলেমেয়েরা, পূর্ব পাকিস্তানের ছেলেমেয়েরা আমরা যেন সামরিক বাহিনীতে যোগ দিই। তখন আমি আস্তে আস্তে বললাম, যোগ দিয়ে কি হবে, আপনার মতোই অবস্থা হবে, আপনার তো কোনো প্রমোশনই হয়নি। তো উনি হাসতে হাসতে বলেছিলেন আমাকে, ডু নো জেন্টলম্যান, ডু নো আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট মেজর ইন দ্য হোল ব্রিটিশ আর্মি। আপনি সবচেয়ে ইয়াংগেস্ট মেজর ছিলেন ব্রিটিশ আর্মিতে, আর এত বছরে আপনার কোনো প্রমোশন হয়নি, মাত্র 2টা প্রমোশন হয়েছে। ওই ঘটনা যেন পূর্ব পাকিস্তানের ভাগ্যে না ঘটে, সেজন্যই তোমাদেরকে একটা ব্যাপক আকারে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিতে হবে। তার সংস্পর্শে এসে আমি বুঝতে পেরেছি তিনি একেবারে আপাদমস্তক একজন উদার গণতান্ত্রিক চিন্তাধারার মানুষ ছিলেন। ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি ব্যবস্থা এবং তার নিয়ম কানুন, এটিকেট, চলাফেরা, ওঠা, কথাবার্তা সমস্ত কিছুই কিন্তু তার দৈনন্দিন আচরণের ভেতরে এবং চিন্তাধারার ভেতরে আমরা প্রতিফলিত হতে দেখেছি। জেনারেল ওসমানী একজন নীতিবান, আদর্শবান লোক ছিলেন। মানুষের মঙ্গলের জন্য সারা জীবন কাজ করে গেছেন। ওই ন্যায় জেনে শুনে কোনো মতেই কোনো সময় করেন নাই, ওই ন্যায়ের সাথে কোনো আপোষও করেন নাই। এই জন্য নীতি বর্জিত না হয়ে নিজে অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন। আইয়ুব খান আপনার ওই যে খানকারান যুদ্ধের সময় উনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অপারেশনের চার্জে ছিলেন। তো ও সবসময় বলতো বাঙালিরা যুদ্ধ করতে পারে না। তো উনি বললেন যে আমি এটা প্রমাণ করার জন্য আমি খানকারান যুদ্ধে দেখাই দিয়েছি যে বাঙালিরা যেখানে যে এরিয়া ছিল সেখানে ইন্ডিয়ান ফোর্স 1 ইঞ্চিও জায়গা নিতে পারেনি। একবার আইয়ুব খান ওনাকে জিজ্ঞেস করলো, ওসমানী, ইয়েস স্যার, আই হিয়ার অল দি বেঙ্গলি অফিসার্স কাম টু ইউ,
উনি বললেন, স্যার ইউ থিঙ্ক দি চাইনিজ উইল কাম টু মি? আইয়ুব খান জিজ্ঞেস করছে, তো তোমরা স্বাধীনতা চাও, স্বাধীনতা তোমরা ম্যানেজ করতে পারবে না, তো কিছু চালাতে পারবে না। উনি বললেন, স্যার উই ক্যান মিসম্যানেজ। একদিন দরবারের মিটিং এ আইয়ুব খান বলছে